আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। একাদশ ও দ্বাদশ সেশন। একাদশ ও দ্বাদশ সেশনের এখানের এই বিষয়গুলো রয়েছে, এগুলো অনুসন্ধানী বই থেকে পড়ে নিবা। এরপরে ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ সেশন, এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। আর অনুসন্ধানী বই অনুসারে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা নিজেরাই করতে পারবা। এরপরে এখানে একটি কাজ রয়েছে, আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি। কাজটি হলো নিচের মৌলগুলোর অবস্থান নির্ণয় করো। এবার বইয়ে দেওয়া পর্যায় সরণিতে এই মৌলগুলোর সত্যিকারের অবস্থান খুঁজে বের করো, তোমার নিজের উত্তরের সাথে মিলিয়ে নাও। এখানে কয়েকটি মৌল রয়েছে, 6টি মৌল রয়েছে। এই 6টি মৌলের কি করতে হবে? পর্যায় সরণির অবস্থান নির্ণয় করতে হবে। এখন কিভাবে অবস্থান নির্ণয় করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা, উত্তর প্রদত্ত মৌলসমূহ যেমন কে, আরবি, কেতে হচ্ছে পটাশিয়াম, আরবিতে হচ্ছে রুবিডিয়াম, এরপরে এইউতে হচ্ছে গোল্ড, জিএনতে হচ্ছে জিঙ্ক, আর বিএতে হচ্ছে বেরিয়াম, আর এসবিতে হচ্ছে অ্যান্টিমনি। এদের পর্যায় সারণী, এখানে এদের হবে, এদের পর্যায় সারণীতে অবস্থান নিচে নির্ণয় করা হলো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে খুব সহজেই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। এখন কি করব? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এগুলোর আমরা পর্যায় বা মৌলের অবস্থান খুঁজে বের করব। এখন কে, আরবি, এইউ, জিঙ্ক, তারপর জিএন, বিএ, এসবি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই। এখন ইলেকট্রন বিন্যাস করব। তাহলে পটাশিয়াম, প্রথমে পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়, আর এর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আমরা এখন কি করব? ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের কক্ষপথ জানতে হবে। তাহলে কক্ষপথে প্রথম কক্ষপথে বা প্রথম অরবিটালে 2টি ইলেকট্রন নিতে পারে, দ্বিতীয় অরবিটালে 8টি ইলেকট্রন নিতে পারে, তৃতীয় অরবিটালে 18টি, তারপর চতুর্থ অরবিটালে 32টি, এভাবেই পঞ্চম অরবিটালেও 32টি মৌল নিতে পারে। এখন পটাশিয়াম যেহেতু 19, তাহলে আমরা প্রথম অরবিটালে এসকে আমরা 2টি ইলেকট্রন, এসের ধারণ ক্ষমতা হচ্ছে 2টি ইলেকট্রন সর্বোচ্চ, তাই আমরা এসকে 2 দিব। এরপরে দ্বিতীয় অরবিটালে আসবো বা দ্বিতীয় কক্ষপথে আসবো, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, তাহলে এখানে এসকে দিব 2টি আর পিকে দিব 2টি, আর পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। এরপরে তৃতীয় কক্ষপথে আসবো, তৃতীয় কক্ষপথে এসকে দিব 2টি আর পিকে দিব 6টি। আর এরপরে চলে যাব চতুর্থ কক্ষপথে। এখানে কিন্তু আমরা ডি নিয়ে আসব না, কারণ ডি নিয়ে আসলে আমাদের ইলেকট্রন বিন্যাসটি হবে না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। এরপরে রুবিডিয়ামের হচ্ছে 37, মানে এর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 37। এর ইলেকট্রন বিন্যাসগুলো আমরা একইভাবে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এর পরের কক্ষপথে আমরা 18টি মৌল এখানে দিয়ে দিয়েছি, কিন্তু ইলেকট্রন মানে 18টি ইলেকট্রন এখানে দেওয়া হয়েছে। এরপর চতুর্থ কক্ষপথে এখানে কয়টি? এসকে দেওয়া হয়েছে 1টি, এখানে 2টি হবে, 2 দিয়ে দিবা, ভুলক্রমে 1 হয়ে গেছে। এরপরে পিতে 6, মানে এখানে চতুর্থ কক্ষপথে আমরা 8টা ইলেকট্রন দিব, তারপরে একটা বাকি থাকবে, একটা আমরা পঞ্চম কক্ষপথে দিয়ে দিব। এখন একইভাবে এই যে বাকি মৌলগুলোর তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিবা। এরপরে এখানে লিখবা পটাশিয়াম কে, মৌলের অবস্থান। এখন আমরা এখানে যে ইলেকট্রন বিন্যাস করলাম, এখন এটা মৌলের অবস্থান কিভাবে বের করব? ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, তাহলে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় মৌলটির ইলেকট্রন বিন্যাস 4টি স্তরে সজ্জিত তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, সুতরাং কে এর পর্যায় সংখ্যা 4। এখানে দেখো 4টি কক্ষপথ রয়েছে, কিন্তু ইলেকট্রনের যে ইলেকট্রন বিন্যাস করলাম এখানে আমরা 4টা কক্ষপথ পাইলাম। এই যে প্রথম কক্ষপথ 1, দ্বিতীয় কক্ষপথ 2, তৃতীয় কক্ষপথ 3, তারপর চতুর্থ কক্ষপথ 4, এখানে 4টি কিন্তু আমরা কক্ষপথ পাইছি। তার এর হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা 4টি স্তরে, তাহলে এর কোয়ান্টাম হচ্ছে কত? 4, আর এর এই 4 কোয়ান্টাম হওয়ার কারণে পর্যায় সংখ্যা হচ্ছে 4। আবার সর্ববহিস্থ শক্তি স্তরে শুধু অরবিটাল রয়েছে, তাই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যাকে মাইনাস দ্বারা, বা ইলেকট্রনকে কি বলা হয়? ঋণাত্মক বলা হয়, তাই ই মাইনাস দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু কে এর বহিস্থ এস অরবিটালে একটি ইলেকট্রন আছে, তাহলে এখন দেখো এই যে কেতে আমরা পাইলাম যে সর্ববহিস্থ, মানে যে 4 নম্বর কক্ষপথে এসের ওপর কয়টি? 1টি ইলেকট্রন রয়েছে। এরপরে এখানে লিখবা, সুতরাং বলা যায় কে মৌলটি পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ের 1 নং গ্রুপে অবস্থিত। একইভাবে আমরা রুবিডিয়ামে যাব। রুবিডিয়ামের মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ইলেকট্রন বিন্যাস 5টি স্তরে সজ্জিত তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান
5। সুতরাং আরবি এর পর্যায় সংখ্যা 5। আবার সর্ববহিস্থ শক্তি স্তরে শুধু s অরবিটাল রয়েছে, তাই s অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা। যেহেতু আরবি বা রুবিডিয়াম এর বহিস্থ s অরবিটালে একটি ইলেকট্রন আছে, তাই এর গ্রুপ সংখ্যা 1। সুতরাং বলা যায় আরবি মৌলটি পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ের 1 নং গ্রুপে অবস্থিত। এরপরে গোল্ড মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় মৌলটির ইলেকট্রন বিন্যাস 6টি স্তরে সজ্জিত তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 6। সুতরাং এউ এর পর্যায় সংখ্যা 6। আবার সর্ববহিস্থ শক্তি স্তরে s অরবিটাল এবং তার আগে ডি অরবিটাল রয়েছে, তাহলে s ও ডি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা। যেহেতু s ও ডি অরবিটালে মোট ইলেকট্রন রয়েছে 1+10 তাহলে বা 11, তাই এর গ্রুপ সংখ্যা 11। এখন আমি এটা দেখাই দিচ্ছি। দেখো এখানে আমরা এখানে দেখলাম কি, এই যে গোল্ডের এখানে অরবিটালে দেখো প্রথমটিতে কি আছে 10টি আছে, তারপরে আছে কয়টি 1টি। তাহলে এখানে আমরা কি করব, এই যে 10-এর সাথে 1 যোগ করব মানে 11টি সংখ্যা, তাহলে এর গ্রুপ সংখ্যা হচ্ছে কত 11। এরপরে এখানে আমরা বলবো সুতরাং বলা যায় এম ইউ মৌলটি পর্যায় সারণীতে 6ষ্ঠ পর্যায়ে এবং 11 নং গ্রুপে অবস্থিত। এরপরে হচ্ছে জিঙ্ক মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ইলেকট্রন বিন্যাস এটি 4টি স্তরে বিন্যস্ত তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4। সুতরাং জিঙ্ক এর পর্যায় সংখ্যা 4। আবার সর্ববহিস্থ শক্তি স্তরে s অরবিটাল এবং তার আগে ডি অরবিটাল রয়েছে, তাহলে s ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা। যেহেতু s ও ডি অরবিটালে মোট ইলেকট্রন রয়েছে, এই মোট ইলেকট্রন রয়েছে কি 2টা আর হচ্ছে 10টা, তাহলে s এ আছে 2টা আর d এ আছে 10টা, তাহলে মোট হচ্ছে 12টা, তাই এর গ্রুপ সংখ্যা হবে 12। এরপরে সুতরাং বলা যায় জিঙ্ক মৌলটির পর্যায় সারণীতে 4র্থ পর্যায়ের 12 নং গ্রুপে অবস্থিত। এরপরে একইভাবে বেরিয়াম মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় মৌলটির ইলেকট্রন বিন্যাস 6টি স্তরে বিন্যস্ত তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 6। সুতরাং বি এর পর্যায় সংখ্যা 6। আবার সর্ববহিস্থ শক্তি স্তরে শুধু s অরবিটাল রয়েছে, তাই s অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা। যেহেতু বি এর বহিস্থ s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাই এর গ্রুপ সংখ্যা 2। সুতরাং বলা যায় বি এ মৌলটি পর্যায় সারণীতে 6ষ্ঠ পর্যায়ে 2য় নং গ্রুপ মানে 2 নং গ্রুপে অবস্থিত। এরপরে অ্যান্টিমনি এসবি মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় মৌলটির ইলেকট্রন বিন্যাস 5টি স্তরে বিন্যস্ত তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 5। সুতরাং এসবি এর পর্যায় সংখ্যা 5। আবার সর্ববহিস্থ শক্তি স্তরে s অরবিটাল রয়েছে, তাই এক্ষেত্রে s ও p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ধারণ করা হয়। যেহেতু sb এর সর্ববহিস্থ s অরবিটালে মোট ইলেকট্রন রয়েছে 2+3, এখানে আছে 2+3 মানে 2 যোগ 3 বা 5, তাই এর গ্রুপ সংখ্যা হবে 5 যোগ 10 বা 15। সুতরাং বলা যায় sb মৌলটির পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে 15 নং গ্রুপে অবস্থিত। এভাবেই এখানে এই যে 6টি মৌল রয়েছে তাদের অবস্থান বের করবা। এরপরে এখানে আরও একটি কাজ রয়েছে, কাজটি হলো পর্যায় সারণীতে প্রত্যেকটি পর্যায়ের মৌলসমূহের ধর্ম এক ধরনের ধারাবাহিকতা রয়েছে। অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বাম থেকে ডানে এবং ওপর থেকে নিচে বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে তা পড়ো এবং আলোচনা করো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। শিক্ষক লটারির মাধ্যমে কোনো একটি পর্যায়ভিত্তিক ধর্ম ব্যাখ্যা করতে বলবে। দলের সকলে মিলে প্রয়োজনে আলোচনা করে নির্দিষ্ট ধর্মটি ব্যাখ্যা করো। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা? আর অপর পৃষ্ঠায় আরও একটি কাজ রয়েছে, কাজটি হলো পর্যায় সারণীর কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে সেটাও লক্ষ্য করো। এখন এই দুটি কাজের উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজ দুটির উত্তর শিটে। কাজ দুটির মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে আমি এই প্রশ্নগুলো ভেঙে ভেঙে এখানে উত্তর প্রদান করতেছি। প্রথম প্রশ্নটি ছিল পর্যায়বৃত্ত ধর্ম কি? এর উত্তর হচ্ছে পর্যায় সারণীতে অবশিষ্ট মৌলগুলোর কিছু ধর্ম যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি পর্যায়ক্রমে আবর্তিত হয়, একে পর্যায়বৃত্ত ধর্ম বলে। এরপরে প্রশ্নটি হলো পর্যায় সারণীর বাম থেকে ডানে এবং ওপর থেকে নিচে বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের হ্রাস বৃদ্ধি ঘটে, ব্যাখ্যা করো। এখন এর উত্তর কিভাবে লিখবা? উত্তর: পর্যায় সারণীর মৌলসমূহের বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ মৌলসমূহের বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায়। এই বিষয়গুলোই মৌলসমূহের পর্যায়ক্রমিকতা হিসাবে পরিচিত। মৌলসমূহের এই বৈশিষ্ট্য তথা ধর্মগুলো হচ্ছে: 1.
ধাতব ও অধাতব ধর্ম, 2 পরমাণুর আকার, 3 আয়নীকরণ শক্তি, 4 ইলেকট্রন আসক্তি, 5 তড়িৎ ঋণাত্মকতা। নিচে প্রদত্ত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো। এই যে 5টি বৈশিষ্ট্য রয়েছে, এই 5টি বৈশিষ্ট্য এখন আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, ধাতব ও অধাতব ধর্ম। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যতই বাম থেকে ডানের দিকে যাওয়া যায় অধাতব ধর্ম ততই বৃদ্ধি পায়। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ধাতব ধর্ম ততই হ্রাস পায়। আবার পর্যায় সারণীর 1 ও 2 নং গ্রুপের যতই ওপর থেকে নিচের দিকে যাওয়া যায় ধাতব ধর্ম ততই বৃদ্ধি পায়। এরপরে এখানে 2 নম্বর, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার একটি পর্যায়ভিত্তিক ধর্ম। জানা আছে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলসমূহ পারমাণবিক আকার হ্রাস পায়। এর কারণ হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিস্থ ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ় আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ কমতে থাকে। এরপরে আবার একই গ্রুপের ওপর থেকে নিচে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এর কারণ হলো একই গ্রুপে ওপর থেকে নিচে অবশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে যোজ্যতা স্তরে ইলেকট্রন বৃদ্ধি না পেলেও নতুন একটি যোজ্যতা স্তর সৃষ্টি হয়। ফলে নতুন আগত ইলেকট্রনের সাথে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এরপরে 3, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। যে কোনো পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় তত, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে আয়নীকরণ শক্তি ততই বেড়ে যায়। কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। ফলে সর্ববহিস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আবার একই গ্রুপের ওপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়, কারণ একই গ্রুপের ওপর থেকে নিচের মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ সহজ হয় বলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এরপরে 4 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তি। জানা আছে পর্যায় সারণীর একই পর্যায়ের মৌলগুলোর জন্য বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পায়, কেননা একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে, কারণ বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি তথা ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, কিন্তু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি না হওয়ায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দ্রুত তেমন বৃদ্ধি পায় না। ফলে ধনাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধি পায়, তাই অধিক আকর্ষণের জন্য মৌলের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আবার একই গ্রুপের ওপর থেকে নিচে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, কারণ পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ায় সর্ববহিস্থ স্তরে আগমনকারী ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়, ফলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। এরপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। জানা আছে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক আকার হ্রাসের সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। সাধারণত পর্যায় সারণীর একই পর্যায়ের বাম দিক হতে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোনো নতুন শক্তি স্তরে যুক্ত হয় না, কিন্তু নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের ওপর আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। এজন্য সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায়। যেমন সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম মৌল 4টির মধ্যে ক্যালসিয়ামের আকার সবচেয়ে বড়, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। আবার তৃতীয় পর্যায়ে ডান দিকে সিলিকন অবশিষ্ট বলে এর আকার সবচেয়ে ছোট, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এভাবেই এই কাজটির উত্তর করবা। এর পরের কাজটিতে আসি। পরের কাজটি 32 পৃষ্ঠা রয়েছে। কাজটির প্রশ্নগুলো হচ্ছে পর্যায় সারণীর কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে ব্যাখ্যা করো। তাহলে কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, এর উত্তর হচ্ছে পরমাণুর আকার একটি পর্যায়ভিত্তিক ধর্ম। জানা আছে পর্যায় সারণীর একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, কারণ একই গ্রুপের ওপর থেকে নিচে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু বহিস্থ স্তরে কোনো ইলেকট্রন যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ সোডিয়াম ও পটাশিয়াম। এর ইলেকট্রন বিন্যাস
নিয়ে পাই। এখন ইলেকট্রন বিন্যাস আমরা করব সোডিয়াম এবং পটাশিয়ামের, এটা করে নিবা। এরপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে উভয়ের সর্ববহিস্থ স্তর শেলে এস অরবিটালে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, তাই উভয়ে 1 নং গ্রুপে তথা একই গ্রুপে অবস্থিত। আবার সোডিয়ামের প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3 এবং কে মানে হচ্ছে পটাশিয়াম, এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ সোডিয়াম তৃতীয় পর্যায়ের এবং কে মোলটি বা পটাশিয়াম মোলটি চতুর্থ পর্যায়ের মোল, তথা কে এর একটি শক্তি স্তর বেশি যেহেতু সোডিয়াম ও পটাশিয়াম মোলদ্বয় একই গ্রুপে এবং কে নিচের দিকে অবস্থিত, সেহেতু কে এর আকার সোডিয়াম অপেক্ষায় বড় বা পটাশিয়ামের আকার সোডিয়াম অপেক্ষায় বড়। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে একটি কাজ রয়েছে, এই যে কাজটি করলাম আমরা একটু আগে, এই কাজটির মতো করেই এখানে এই কাজটিরও উত্তর করতে হবে। বলা হয়েছে কোন মৌলের পরমাণুর আকার তুলনামূলক বড়। পরমাণুর আকার অনুযায়ী বড় থেকে ছোটর দিকে নিচের মৌলগুলোকে সাজাও। এখানে ক্যালসিয়াম, তারপর বিআর, এখানে এই যে মৌলগুলো রয়েছে এগুলো আমরা এখন কি করব, বড় থেকে ছোট ক্রমে সাজাবো। তাহলে মৌলের আকারের ক্রম, তাহলে আকারের ক্রম বড় থেকে ছোট, তাহলে এফ আর হচ্ছে বড়, এরপরে ডিএইচ হচ্ছে তার চেয়ে একটু ছোট, এরপরে ক্যালসিয়াম তার চেয়ে একটু ছোট, এরপরে সি আর এখানে তার চেয়ে ছোট, এরপরে এনআই তার চেয়ে ছোট, এরপরে বিআর তার চেয়ে ছোট, এরপরে তার এমজি তারপরে ছোট, এরপরে এস আই তার চেয়ে ছোট, এরপরে হচ্ছে যে ও তার চেয়ে ছোট, এরপরে এফ তার চেয়েও ছোট। এভাবে এখানে এই দিক দিয়ে ছোট থেকে বড় আর এই দিক দিয়ে বোঝা যাচ্ছে বড় থেকে ছোট। এভাবে এই কাজটির উত্তর লিখবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা, পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো, চলো পর্যায় সারণী নিয়ে এবার একটা খেলা হয়ে যাক, নিচের নিয়ম মেনে খেলা শুরু করো। এখানে নিচে কয়েকটি নিয়ম রয়েছে, এই নিয়মগুলো তোমরা পড়ে নিবা। এগুলো আমি পড়তেছি না, পড়তে গেলে অনেক সময় লাগবে। এখন খেলাটি কিভাবে খেলবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির বা এই খেলাটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা বা খেলাটি কিভাবে শুরু করবা, তাহলে খেলা শুরুর এখানে তোমরা একটা ছক তৈরি করবা। ছকের এখানে প্রথমে প্রশ্ন, এরপরে উত্তর, এরপরে বাছাইকৃত তত্ত্ব। প্রথম প্রশ্নটি এখানে দিয়েছি, মোলটির যোজনী কি 1? তাহলে মোলটির যোজনী 1 হতে পারে, এর উত্তর হচ্ছে না। তাহলে বাছাইকৃত তত্ত্ব 2 বা 3 হতে পারে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মোলটির যোজনী কি 2? এখানে উত্তর হচ্ছে হ্যাঁ, মোলটির যোজনী হচ্ছে 2। এরপরে এখানে আমরা বাছাইকৃত তথ্য কিন্তু পাইলাম। এরপরে 3 নম্বর হচ্ছে, মোলটির পরমাণুতে ইলেকট্রন কি 2টি স্তরে সাজানো আছে? তাহলে এর উত্তর হচ্ছে না। এখানে আমরা বাছাইকৃত তথ্য পেলাম, ইলেকট্রন বিন্যাস এখানে 3টি অথবা 4টি স্তরে সজ্জিত হতে পারে। এরপরে 4 নম্বর প্রশ্নটি হলো, মোলটির পরমাণুতে ইলেকট্রন কি 3টি স্তরে সাজানো আছে? হ্যাঁ, 3টি স্তরে সাজানো আছে। তাহলে বাছাইকৃত তথ্য হচ্ছে ইলেকট্রন বিন্যাস 3টি স্তরে সজ্জিত। এরপরে 5 নম্বর প্রশ্ন, মোলটির কি পর্যায় 3? হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, পর্যায় 3। এরপরে হচ্ছে যে মোলটির কি গ্রুপ 2? তাহলে হ্যাঁ, মোলটির গ্রুপ হচ্ছে 2। এরপরে এখানে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মোলটি কি অধাতু? না, মোলটি ধাতু না, অধাতু না। তাহলে ধাতু বা উপধাতু হতে পারে। এরপরে 8, মোলটির কি ল্যাটিন নাম রয়েছে? এখানে না, এখানে না, তারপরে গ্রিক বা ইংরেজি নাম হতে পারে। ল্যাটিন নাম কিন্তু ইলেকট্রন বা এই যে মোলগুলো রয়েছে এগুলোর নাম কি হয় না, ল্যাটিন নাম হয় না। এগুলো কি নামে হয়? গ্রিক এবং ইংরেজি নাম হয়। এরপরে 9, মোলটির প্রতীক কি ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে, ইংরেজি নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপরে 10, মোলটি কি মাটিতে পাওয়া যায়? হ্যাঁ, মোলটি মাটিতে পাওয়া যায়, মিক্ষারীয় ধাতু যা মাটিতে পাওয়া যায়। এখানে পাওয়া 2 নং গ্রুপের মোল। এরপরে এখানে লিখবা, বাছাইকৃত তত্ত্বসমূহ নিয়ে পাই মোলটি যোজনী 2, পর্যায় 3, গ্রুপ 2 যা মিক্ষারীয় ধাতু, মাটিতে পাওয়া যায়। মোলটির ইংরেজি নাম ম্যাগনেসিয়াম যার প্রতীক Mg। সুতরাং বলা যায় মোলটি হচ্ছে ম্যাগনেসিয়াম যার ইলেকট্রন বিন্যাস, এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এরপরের কক্ষপথে হচ্ছে 2টা, পর্যায় 3 এবং গ্রুপ 2। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।